পৃথিবীর অসীম গল্প ভাণ্ডার থেকে প্রতিনিয়ত গল্প ধার করে চলেছি আমরা, আর সেসব নিয়েই সাজিয়েছি আমাদের গল্পে মহাকাল। আজকের আয়োজনে থাকছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ভ্যাম্পায়ার। গল্পের সূত্রধার হিসেবে ও মায়ের চরিত্রের কণ্ঠে আছি আমি কেয়া চৌধুরী জুই। সম্পূর্ণ গল্প পাঠ, শব্দ পরিকল্পনা, সম্পাদনা ও পরিচালনায় থাকছে দীপ্ত কর্মকার। শুনুন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ভ্যাম্পায়ার। গল্পে মহাকাল। সেবার পুজোর ছুটিতে দিন কয়েকের জন্য গুটি কয়েক বন্ধু মিলে গিয়েছিলাম হাতিগঞ্জে। এই হাতিগঞ্জ হচ্ছে ছোটনাগপুরের একটি বন পর্বত বেষ্টিত ছোট শহর। নামের সঙ্গে জায়গাটির একটি বিশেষ সম্বন্ধ আছে, কেননা পুরাকালে এই স্থানে নাকি প্রচুর হাতি পাওয়া যেত। এখানকার লোক ওই হাতির চালানি কারবার করে প্রভূত সম্পত্তিও করেছিল। এককালে সারা ভারতবর্ষে এখানকার হাতি রপ্তানি করা হতো। আলেকজান্ডার যে হাতির ভয়ে ভারতের পূর্ব দিকে বেশি দূর দিগ্বিজয়ে অগ্রসর হতে পারেননি, সে হাতি নাকি এখান থেকেই পাঠানো হয়েছিল। কিন্তু আমরা হাতিগঞ্জে সদল বলে হাতি শিকার করতে যাইনি, কারণ এখন সে রামও নেই, রাজাও নেই। হাতিগঞ্জের নিকটে 100 মাইল খুঁজেও সেখানে একটি হাতিও পাওয়া যাবে না। কিংবদন্তি আছে এখানকার রাজা বীর দুর্বল সামন্ত এক সময়ে প্রচুর অর্থের লোভে একটি শ্বেতহস্তীকে তুরস্কের এক রাজার নিকট বিক্রি করেছিলেন। আর সেই শ্বেতহস্তি তাকে তুরস্কে পাঠানোর জন্য কিছু না খেয়ে অনশনে প্রাণ ত্যাগ করে। এই সংবাদ এদেশে আসা মাত্র সমস্ত হাতি একযোগে এক রাতে ধবল নদী পার হয়ে কোনো অচিন দেশে চলে গেছে। কেউ কেউ বলে তারা নাকি ভেসে ভেসে ভারত মহাসাগরে অনাবিষ্কৃত এক নির্জন দ্বীপে গিয়ে উঠেছে। কেউ বলে তারা নাকি মনোবেদনায় পাতাল রাজ্যে চলে গেছে। যাই হোক, হাতিগঞ্জে এখন নামে মাত্র সার হয়েছে। আমার ছোট কাকা সেখানকার দারোগা। আমরা সকলে গিয়ে তার বাড়িতে উঠলাম। জায়গাটি মন্দ নয়, বন জঙ্গলে ভরা, মাঝে মাঝে দু একটা ছোট ছোট পাহাড়। আশেপাশে বেশ কয়েকটি বড় বড় বাড়িও আছে। এইটুকু জায়গাতেই 2টো চালের কল। সারাদিন চিমনি দিয়ে ধূপ নির্গত হয়। রোজ সকাল বিকাল বেড়ানো যেত, কিন্তু দোষের মধ্যে এখানে সন্ধে হলে সমস্ত মাধুর্য নষ্ট হয়ে যেত। বাড়ি থেকে বার হতে মন চাইত না, তাই সকলে মিলে ঘরে বসে তাস খেলতুম। সেদিন সন্ধেবেলা সতীশ বলল, না বাপু, তাস আর ভালো লাগে না, একঘেয়ে হয়ে গেছে। চলো আজ একটু গল্প করা যাক, কি বলো? সকলে সমস্বরে বলল, হ্যাঁ গল্প চাই, গল্প চাই, হোক না গল্প, একদম জমে যাবে গল্প হলে, চলুক। আমি বললাম, বেশ তাই হোক, কিন্তু কি গল্প হবে শুনি? কেন, ভূতের গল্প? কালাপাহাড় এতক্ষণ চুপটি করে এক কোণে বসেছিল। সে বলল, ভূত ভূত আমি বিশ্বাস করি না।
কারণ কারণ পৃথিবীতে ভূত বলে কিচ্ছু নেই। কোনো বস্তুটি নেই, ও মনের ভুল মাত্র। আমিও ভূত মানি না, কিন্তু অমাবস্যার রাতে কোথাও একা থাকলে কেন জানি গা ছমছম করে। এমন সময়ে কাকা উপস্থিত হলেন। তিনি বললেন, তোমাদের ভূতের গল্প হচ্ছে নাকি? হ্যাঁ কাকা বাবু, এই দেখুন না, কালা পাহাড় ভূত মানে না। কাকাবাবু মৃদু হেসে কালা পাহাড়ের পানে তাকিয়ে বললেন, হুম, ওসব আজকালকার ইয়াংম্যানদের স্বভাব। তবে বলি শোনো, এই হাতিগঞ্জেই ভূতের উপদ্রব আছে। ওই যে কালো কাকরের চওড়া রাস্তাটা চলে গেছে, ওই রাস্তাটা বয়ে বরাবর পশ্চিম দিকে চলে গেলে ভুটুয়া পাহাড়টা পাবে। তার কোলে রাস্তার ওপর দেখবে বেশ একখানি ভাঙা দোতলা বাড়ি। বাড়িখানা অনেক দিনের পুরনো। তার চারপাশে দিন দিন ঘন হচ্ছে আরো। সেখানে মানুষ থাকে না, সেখানে নাকি ভূত থাকে। ওখানে রাতে কেউ থাকতে পারে না। যে রাতে থাকে, পরদিন তাকে আর চেনবার জো থাকে না। তার শরীর চুপসে যায় একেবারে, কঙ্কালসার হয়ে যায় সে। তার গায়ে একটুও রক্ত অবশিষ্ট থাকে না। ওটা ভূতের বাড়ি বলেই এখানে পরিচিত, বুঝলে? অনেকে সাহস করে ওখানে রাত্রে থেকেছে, কিন্তু আজ পর্যন্ত কেউ তারা সকালে ফিরে আসেনি। কালাপাহাড় গম্ভীরভাবে বলল, বেশ, আমি একবার পরীক্ষা করে দেখব কাকাবাবু। বলো কি বাবাজি, অমন উদ্ভট সাহস করো না। জীবন নিয়ে এমন ছিনিমিনি খেলা উচিত কি? কিন্তু কালাপাহাড় শুনল না। ওর জিদ চিরকালও বজায় রেখে চলে। কালাপাহাড় ওর নাম নয়, আমরা ওকে কালাপাহাড় বলে ডাকি। ওর আসল নাম সবিনয় হালদার। ওর মতো দুঃসাহসী, ওর মতো কষ্ট সহিষ্ণু আমাদের ক্লাসে আর একজনও ছিল না। খেলাধুলায় আবার ও ছিল স্কুলের চ্যাম্পিয়ন। এক্সারসাইজ করে তার শরীরটাকে করে তুলেছিল পাথরের মতো শক্ত। এই বুকের ছাতি, এই লম্বা চওড়া চেহারা। কালাপাহাড় সব কিছুতেই ভালো ছিল, কিন্তু একটি তার মস্ত বড় দোষও ছিল। সে ছিল অত্যন্ত কালো। এমন কালো যে অন্ধকারে তাকে চেনা দেয়, দূর থেকে দেখলে তো রীতিমতো ভয় হয়। এই কালো বার্নিশ করা বিরাট বপু দেখেই ছেলেরা তার নামকরণ করেছিল কালাপাহাড়। বাস্তবিক তার দেহখানাও ঠিক পাহাড়ের মতোই। রোজ সকালে সে 600 বুক ডাউন দেয়, নানা রকম কসরত করে, ঘামের গঙ্গা বইয়ে দেয়। তারপর এক পোয়া ভিজে ছোলা চিবাত কচমচ করে। তারপর খেত দুধের সঙ্গে বাটা বাদাম পেস্তা দিয়ে তৈরি করা 1 গ্লাস শরবত। বিকেলে যেত মাঠে খেলা করতে। এহেন কালাপাহাড় হানাবাড়িটা পরীক্ষা করবে বলে যখন জেদ ধরেছে, তখন রদ করা যাবে না কিছুতেই। আমরা সব বিপদ শুনলুম। এখন উপায় কি করে কালাপাহাড়ের গতি রোধ করা যায়, তাও ঠাউর করে উঠতে পারলাম না। আমি বললাম, দেখো কালাপাহাড়, ভূত আমরা কেউ মানি না। ভূত ওখানে নেই, ওসব বাজে কথা, মনের ভুল মাত্র। আমরা এটা জানি, তোমার ওখানে গিয়ে পরীক্ষা করার কোনো দরকার নেই, বুঝলে? হ্যাঁ বাবা, ওসব কিচ্ছু না। ভূত কি আর পৃথিবীতে আছে নাকি? সব বাজে কথা, সমস্ত মিথ্যে, ডাহা মিথ্যে।
এতেও কিন্তু কালাপাহাড় বেঁকে বসল, বলল, মিথ্যে যদি হয় তাহলেও আমি সেটা পরীক্ষা করতে যাবই। আমাদের মুখ দিয়ে কোনো কথা বের হলো না। আমরা জানতুম যে কালাপাহাড় যা বলবে সে সেটা করেই ছাড়বে। তার কথা এবং কাজ এক। কালাপাহাড় ইতিমধ্যে তার কাজের প্রোগ্রাম তৈরি করে ফেলল। সেদিন ছিল জ্যোৎস্না রাত। সেই রাতে জ্যোৎস্নার আলোয় সে ভূতের বাড়ি আক্রমণ করবার বন্দোবস্ত করল। সে বলল, তোমাদের খুশি হয় যেও, না হলে না। যেতে আমি বলবো না তোমাদের, কারণ এখানে জীবন বিপন্ন হওয়ার খুবই চান্স আছে। এই বিপদের মুখে তোমাদের আমি কোনো ক্রমে ডেকে আনবো না। তবে আমি যাবই, একাই যাব। আজ সারা রাত্রি ওই বাড়িতে আমার কাটাতেই হবে, বুঝলে? আমরাই বা কেমন করে আমাদের প্রাণের অন্তরঙ্গ বন্ধুকে এমনভাবে জীবন মরণের সম্মুখীন হতে দেই? সুতরাং আমরাও তার সঙ্গে যাওয়ার জন্য প্রস্তুত হলাম। কাকাবাবু তো মাথায় হাত দিয়ে বসলেন। কাকিমা রীতিমতো কাঁদতে শুরু করে দিলেন। কালাপাহাড় বলল, কাকিমা, আপনার কোনো ভয় নেই। দেখবেন কাল সকালেই ভূত বেটাকে জব্দ করে সুস্থ শরীর নিয়ে ফিরে আসবো আমরা। আপনি কেবল আমাদের আশীর্বাদ করুন। কালাপাহাড় কাকিমার পায়ের ধুলা নিল। কাকিমা আঁচলে চোখ মুছে বললেন, আশীর্বাদ করছি যেন তুমি চিরজীবী হও। তারপর তিনি আমাদের বললেন, তোমরা বাবা এই পাগল ছেলেটার কাছে কাছে থেকো, ওকে একদম ছেড়ে দিও না। সন্ধ্যার অন্ধকারে আমরা চার বন্ধু মিলে দিগ্বিজয়ে যাত্রা শুরু করলাম। সঙ্গে নিলাম 4টি টর্চ লাইট, 4খানি ভোজালি, 1টি শতরঞ্জি, 2টি মাথার বালিশ, খান কয়েক ইংরেজি ডিটেকটিভ উপন্যাস আর 2টি হ্যারিকেন লণ্ঠন। বাড়ির সামনে পৌঁছাতেই দেখলাম বাড়িখানা কি বিশ্রী নোংরা। শুকরি বালি ঝরে চারদিকে স্তূপকার হয়েছিল। আমরা বাড়ির মধ্যে প্রবেশ করতেই পাশ দিয়ে কি যেন একটা শন শন করে গাছের ডাল থেকে উড়ে গেল। টর্চ লাইট ফেলে দেখলাম একটা অতিকায় পাখি। এই, ওটা কি পাখি রে? আমরা সবাই বললাম, অমন অতিকায় পাখি আমি তো আগে দেখিনি। হ্যাঁ রে, আমিও তো দেখিনি। ওরে বাবা রে, শকুনের চেয়ে বড়, অথচ শকুন নয়। হ্যাঁ রে, তুই ঠিক বলেছিস। ওটা কি পাখি রে? তা তো বলতে পারবো না বাপু। আমরা ভয়ে ভয়ে সদর দরজার পানে এগিয়ে যেতে লাগলাম। অসংখ্য গাছে গাছে সারা বাড়িখানা ছেয়ে গিয়েছিল। সেই কাক জ্যোৎস্না রাত্রে তার ছায়া পড়েছিল সামনের সবুজ ঘাসে। মনে হচ্ছিল যেন কোনো অতিকায় দৈত্য তার বিরাট শরীর নিয়ে সেখানে গভীর নিদ্রা যাচ্ছে। অসংখ্য জোনাকি চিকচিক করে চারপাশে উড়ে উড়ে বেড়াচ্ছিল। মাথার ওপর অগণিত তারা নীল আকাশে জ্বল করে মাটির দিকে তাকিয়েছিল। মাঝে মাঝে 2-1খানা মেঘ উড়ে উড়ে যাচ্ছিল। সবুজ ঘাসে তার ছায়া পড়ছিল। সমস্ত কিছুই নিঃশব্দে চলছিল। তাদের মধ্যে একটুও যেন কারুর সারা শব্দ ছিল না। আমরা বন্ধ দরজা ঠেলে দিতে সেটা সশব্দে খুলে গেল। একটা পচা দুর্গন্ধ যেন সা করে সেখান থেকে বার হয়ে এলো। কি বিশ্রী গন্ধ! কালাপাহাড় টর্চ ঘোরাতে লাগলো। সেই টর্চের আলোয় পরিষ্কার একটা কুকুরের কঙ্কাল দেখা গেল। কালাপাহাড় একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে বলল,
ও হারামজাদার হাত থেকে বেচারা কুকুরটাও রেহাই পায়নি। আমরা সকলে নাকে রুমাল চেপে ধরলুম। বিমল চিৎকার করে উঠল, আরে না না, এখান থেকে পালিয়ে চল শিগগির। কি বিশ্রী গন্ধ, আমার গা গুলাচ্ছে, পেটে পাকও দিচ্ছে, চল না এখান থেকে। তার কথাগুলো শূন্য ঘরে প্রতিধ্বনিত হলো। আমরা দ্রুত পদক্ষেপে সেখান থেকে প্রস্থান করলুম। সে ঘর থেকে বার হতেই একটি জীর্ণপ্রায় সিঁড়ি দৃষ্টিগোচর হল। কালাপাহাড় এগিয়ে গিয়ে বলল, এই সিঁড়ি দিয়ে আমাদের ওপরে যেতে হবে। আমাদের ভারে ভেঙে পড়বে না তো আবার? কালাপাহাড় সিঁড়ি দিয়ে অর্ধেক পথ উঠে সেখানে তীব্রভাবে পদাঘাত করতে করতে বলল, আরে ভারী মজবুত, অনেক দিনের পুরনো সিঁড়ি কিনা। এসব জিনিস যত পুরনো হবে তত এদের জীবনী শক্তি বেড়ে যাবে। তোরা আয়, আমার পিছু পিছু আয়। আমরা কালাপাহাড়ের কথা মতো একে একে তাকে অনুসরণ করলাম। আমার বুক দপদপ করছিল। আমি সচরাচর একটু ভীতু প্রকৃতির। এ পৃথিবীতে মাত্র দুটি জিনিসকে আমি ভয় করি, একটি মৃত্যু এবং অপরটি ভূত। আজ আমরা একসঙ্গে সেই দুটি জিনিসেরই সম্মুখীন হয়েছি। কেবল দলে অনেকজন ছিলুম বলেই একটু সাহস হয়েছিল। মরি মরব, সকলে একসঙ্গেই মরব, সে মরণে দুঃখ নেই। দুঃখ বা ভয় কেবল একা মরতেই। এই সাহসে বুক বেঁধে সৈনিকেরা এগিয়ে যায় রণবাদ্যের তালে তালে। তাদের বুকে ভয়ের লেশমাত্র থাকে না। তারা একা নয়, এই বহুজনের জোরে তারা প্রচুর সাহস পায়। আমারও সেই অবস্থা হয়েছিল। কথায় আছে না, একতাই বল। আমরা সকলে নির্বিঘ্নে ওপরে উঠে এলুম। সিঁড়ি শেষ হয়েছে একটা লম্বা বারান্দায়। বারান্দা সংলগ্ন দুখানি ঘর। একটি ঘরের দরজা খুলে ফেলল। সে ঘরের দেয়ালে চুন বালির চিহ্ন মাত্র নেই। খান কয়েক ছবি এককালে টাঙানো ছিল, সেগুলো আজ মেঝের ওপর পড়ে রয়েছে, তার কাজ চারদিকে ছড়ানো। ঘরের মাঝখানে একটি তক্তা, তক্তার ওপর পুরু হয়ে ধুলো পড়েছে। অতঃপর পাশের ঘরখানিতে গেল। সে ঘরে আর তক্তা নেই। ঘরখানি দক্ষিণে ও পশ্চিমে চারটি জানালা, আর উত্তর দিকেই বারান্দা। সেদিকে একটি জানালা ও একটি দরজা। বিমল বলল, এই ঘরেই কি আমরা রাত কাটাবো নাকি? দূর পাগল, এর চেয়ে বরং পাশের ঘরটা ভালো। কেনরা ওখানে একটা তক্তা আছে, বেশ দিব্যি আরামে তক্তার ওপর শতরঞ্জি পেতে বসা যাবে। বুঝলি? অগত্যা পাশের ঘরে গিয়ে তক্তাটা পরিষ্কার করে তার ওপর শতরঞ্জি পাতা হলো। শতরঞ্জির ওপর সবাই বসে পড়লাম। সতীশ বলল, আপাতত কি করে রাত কাটানো যায়? ডিটেকটিভ উপন্যাসগুলো এনেছি, এগুলো কি করতে? আমি ব্লেকের কাহিনী পড়ে যাই, আর তোরা মন দিয়ে শোন। এতে কিন্তু জেগে রাত কাটানো যাবে না, বই পড়লে বড় ঘুম পায়। খ্যাপা, রবার্ট ব্লেকের বই পড়লে বুঝি কারো ঘুম পায়? বরং এসব বইতে ঘুম ছুটে যায়। পরীক্ষার সময় রাতে পড়তে পড়তে ঘুম পেলে আমি এই সব বই পড়তুম, আর ঘুমও কেমন আশ্চর্য রকমের দূর হয়ে যেত। কালাপাহাড় বলল, ওর চেয়ে এক কাজ করা যাক, একজন করে জেগে পাহারা দেওয়া যাবে। প্রথম প্রহর পাহারা দেবে বিমল, তারপর সতীশ, তারপর বিকাশ, আর সবশেষে আমি। কেননা
শেষ রাতেই বিপদ বেশি। আমি ঘড়ির দিকে তাকিয়ে বললুম, তাই করা যাক। দেখতে দেখতে রাত কেটে যাবে। এখন তো 9টা বেজে গেছে, আর 9 ঘন্টা কোনো রকমে কাটাতে পারলেই তো ভাড়াটা একদম কেটে যাবে। প্রথম প্রহর তাহলে বিমল জাগুক। বিমল বলল, তা আমি খুব পারবো। কালাপাহাড় বলল, খুব সাবধান, কোনো ভয় নেই। একটু কিছু সন্দেহ হলেই আমাকে ডাকবি, কেমন? সতীশ বলল, সেই মন্তরটা মনে আছে তো? ভূত আমার পুত, শাকচুন্নি আমার ঝি, রামলক্ষণ বুকে আছে, করবি আমায় কি? আমরা শুয়ে পড়লাম। বিমল ডিটেকটিভ উপন্যাস পড়তে লাগলো। আমি আবার সহজেই ঘুমিয়ে পড়ি। একবার ঘুমালে আমাকে জাগানো খুব শক্ত। আমি নাক ডেকে ঘুমোতে লাগলাম। রাত 12টা নাগাদ সতীশ গো গো করতে লাগলো। মুহূর্তে আমাদের ঘুম ভেঙে গেল। কালাপাহাড় চিৎকার করলো, ব্যাপার কি রে সতীশ? ব্যাপার কি? এই সতীশ! সতীশের মুখ দিয়ে প্রথমে কোনো কথা বের হলো না। পরিশেষে সে বহু কষ্টে বলল, জল, জল। ফ্ল্যাক্সে চা আনা হয়েছিল। কালাপাহাড় সতীশকে তাই খেতে দিল। তারপর সতীশ কিছুটা সুস্থ হলো। কালাপাহাড় প্রশ্ন করল, অত চেঁচালি কেন রে? মনে হলো কে যেন আমার রক্ত শুষে খাচ্ছে। আরে ভয় ভয়, ভয়ের জন্য স্বপ্ন দেখছিলি তুই। ভয় নয়, ভয় নয়, সত্যি তাই মনে হলো। কে যেন আমার বুকের ওপর চেপে বসে রক্ত শুষে খাচ্ছে। আমি যেন ক্রমে ক্রমে চুপসে যাচ্ছি। আমার সমস্ত শরীর কেমন শিরশির করতে লাগলো। এটা ভয় নয়। ভয়ে ভাবনায় আমার বুক কাঁপতে লাগলো। ধীরে ধীরে বললুম, কালাপাহাড়, আর নয়, খুব হয়েছে ভাই। আজ এইখানে থেকেই নমস্কার করে মানে মানে বাড়ি ফিরে যাই। বেঘরে এমন করে প্রাণ দিতে পারবো না। চল না ভাই। সে আমি জানি। কবি কি সাধে গেয়েছেন, 7 কোটি সন্তান রে হে মুগ্ধ জননী রেখেছ বাঙালি করে, মানুষ করনি। ছি, নেহাত স্বপ্ন দেখে তোরা ভয় পেয়ে যাস। তোদের লজ্জা হওয়া দরকার। কটা বাজে শুনি? ঘড়ি দেখলাম, রাত্রি 1টা হয়ে গেছে। কালাপাহাড় বলল, এতক্ষণ যখন কেটে গেল তখন আর 4 ঘন্টা কাটবে না? বেশ, আমি সারা রাত্রি না হয় জেগে থাকি। নিজেদের আর এমন করে কাপুরুষ করে প্রতিপন্ন করতে পারলাম না। আমি বললাম, থাকবে, বাকি রাত্রিটা এখানে কাটিয়ে যাই। তোরা সব ঘুমো, এবার আমরা পাহারা দেব। আমি জেগে থাকব। কালাপাহাড় হেসে বলল, ভয় করবে না তো? পাগল। সুতরাং তারা সকলে ঘুমিয়ে পড়ল। আমি বিমলের কাছে এসে জেগে রইলাম। রাত্রি যেন কাটতেই চায় না। আমাদের কোলাহল নিঃশব্দ হয়ে গেল। আমি স্থির হয়ে পাথরের মূর্তির মতো বসে রইলুম। অনুপলের পর বিপল ধীরে ধীরে চুপি চুপি কেটে যেতে লাগল। আমি বিস্ফারিত নয়নে চারদিকে তাকিয়ে রইলাম। প্রহরী যেন তার দুর্গ রক্ষা করছে শত্রুর হাত থেকে। বিমল নাক ডাকা শুরু করল। সতীশ এবার পাশ ফিরে শুল। বাইরে একটা নাম না জানা নিশাচর পাখি ডানার শব্দ করতে করতে উড়ে গেল।
একটা দমকা বাতাস জানালাটা সশব্দে বন্ধ করে দিল। আবার পর মুহূর্তেই সেটা ধরাস করে খুলে দিল। আমি ভয়ে জানালাটার পানে তাকালুম। না, কেউ কোথাও নেই। পরিষ্কার চাঁদ উঠেছিল, অসংখ্য নক্ষত্র, নীল আকাশ। একটা শাল গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। একটা কালো মেঘ ধীরে ধীরে ভেসে গেল। আবার যেন বাতাসের গতি বেড়ে উঠল। আবার জানালাটা খুলে গেল, আবার সেটা বন্ধ হয়ে গেল। আমি হাত ঘড়ির দিকে তাকালাম। ধীরে ধীরে ছোট কাঁটাটা আপন খেয়ালে ঘুরে চলছে। হাতটা কানের ওপর চেপে ধরলাম। টিক টিক করে আওয়াজ হতে লাগলো। পুনরায় দূর আকাশের পানে তাকালাম। ঘুমে চোখ ছোট হয়ে আসতে লাগলো। এমন করে বসে রাত জাগা যায় না কোনোভাবেই। বিমলের বইগুলো নিয়ে পড়তে চেষ্টা করলাম, কোনো ফল ফলল না। চোখ ক্রমে ছোট হয়ে আসতে লাগলো। প্রাণপ্রণ চেষ্টায় চোখ ফাঁক করতে লাগলো, কিন্তু কোনো রকমেই তা পারলুম না। তারপর কখন অজ্ঞাতসারে বসে বসে ঢুলতে লাগলুম। এমন সময়ে কালাপাহাড় চিৎকার করে উঠল, খুন, খুন! মুহূর্তে আমরা সজাগ হয়ে বসলুম। সকলে একসঙ্গে কালাপাহাড়ের ওপর টর্চ ফেলল। দেখলাম কালাপাহাড় একটা বৃহদাকার কালো পোটলার ওপর প্রাণপ্রণ শক্তিতে ছোড়া চালিয়ে যাচ্ছে। আমি ভাবলাম কালাপাহাড় হয়তো পাগল হয়ে গেছে। ভয়ে বিস্ময়ে আমরা চমকে গেলাম। বললাম, কালাপাহাড়, ও কালাপাহাড়, কি হচ্ছে? আরে কালাপাহাড়, কি করছিস তুই? হচ্ছেটা কি? কালাপাহাড় আমাদের প্রশ্নের কোনো উত্তর দিল না। আমি অবাক হয়ে তার কার্যকলাপ দেখতে লাগলাম। সে ছোড়া বসিয়েই চলছিল। আমরা পরিষ্কার দেখলাম সমস্ত মেঝেটি রক্তে রঞ্জিত হয়ে গেছে। রক্তের যেন একটা নদী বয়ে যাচ্ছিল। আমরা আবার জিজ্ঞাসা করলাম, এই কালাপাহাড়, ব্যাপার কি? কালাপাহাড়, কি হলো? এতক্ষণে হয়তো কালাপাহাড়ের হুঁশ হলো। সে বলল, এই দেখো, তোমাদের ভূতকে আমি খুন করলাম। তার মানে? তার মানে দেখো, ভূতের মৃতদেহ পড়ে আছে। আমরা সকলে সেই জিনিসটার কাছে গিয়ে দেখলাম রক্তমাখা একটা মাংসপিণ্ড বিশেষ। তার রং কালো, দুটো ডানা ছিল বড় বড়, আর চোখ দুটো জল জল করে জ্বলছিল। ওদিকে তখন ভোর হয়ে গেল। একটি মুরগি কারণে অকারণে ডেকে ডেকে কান ঝালাপালা করে ফেলতে লাগলো। আকাশের পূর্ব দিগন্তে সূর্য উকি ঝুঁকি মারতে লাগলো। ধীরে ধীরে অন্ধকার দিনের আলোয় ছেয়ে গেল। ক্রমে ক্রমে সেই ঘরখানা স্পষ্ট হতে লাগলো। এমন সময়ে কাকাবাবুরা সদর বলে উপস্থিত হলেন। তিনি নিচে থেকেই চিৎকার করলেন, কালাপাহাড়, বিমল, বিকাশ, সতীশ, কই রে? আমরাও ওপর থেকে উত্তর দিলাম, কাকাবাবু, আপনার ভূত ধরা পড়েছে। চেপে ধরো, ছেড়ে দিও না। কথা বলতে বলতে তিনি ওপরে উঠে এলেন। তিনি বললেন, কই দেখি, দেখি তোমাদের ভূত। কালাপাহাড় সেই মাংসপিণ্ডটা দেখিয়ে বলল, এই যে আমাদের ভূত। এই হারামজাদাটাই এখানকার জীবজন্তুদের রক্ত চুষে খায়। কাল রাতে প্রথমে বিমলের রক্ত খেতে গিয়েছিল, কিন্তু পারেনি। তারপর শেষ রাতে আমার কাছে এসেছিল। ভাগ্যক্রমে আমি জেগেছিলাম।
ব্যাটার দিলুম ভবলীলা সাঙ্গ করে। কাকাবাবু জিনিসটাকে অনেকক্ষণ পর্যবেক্ষণ করে বললেন, জিনিসটা যে কি তা সঠিক বুঝতে পারছি না। কিন্তু প্রাণীতত্ত্ববিদ পরিতোষ পাঠক বললেন, হ্যাঁ, এর নাম হলো ভ্যাম্পায়ার। এ হচ্ছে বাদুড়ের জাত। এর মাতৃভূমি দক্ষিণ আমেরিকাতে। কিন্তু আশ্চর্যের বিষয় যে 7 সমুদ্র 13 নদী পার হয়ে এটা ভারতবর্ষে এলো কি করে? কাকাবাবু সহসা বলে উঠলেন, ও হয়েছে হয়েছে, 50 বছর আগে এখানে এক আমেরিকান সাহেব বাস করত। এখানে তার কারবার ছিল। এটা হচ্ছে তারই বাড়ি। শুনেছিলাম সে নাকি দুটো আশ্চর্য পাখি এনেছিল। তারপর সে একদিন হঠাৎ মারা গেল, কিন্তু পাখিগুলো এখানেই রয়ে গেল। এ হয়তো সেই পাখি। সে বাড়ি আর এখন নেই। এখন সেখানে এক মারোয়ারি মস্ত গোশালা করেছে। এককালে যে এখানে ভূতের উপদ্রব হয়েছিল এ কথা এখন অনেকেই জানে না। আপনারা এতক্ষণ শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ভ্যাম্পায়ার। এরকম আরও গল্প শুনতে গল্পে মহাকাল চ্যানেলের সঙ্গেই থাকুন। আমাদের উৎসাহ যোগাতে মন্তব্য করুন কমেন্ট বক্সে, আর চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমাদের সকল গল্পের আপডেট পেয়ে যান সবার আগে। গল্পে মহাকাল।